চ্যাপ্টার ১১২ আজিকের ব্যাখ্যা ব্যাকল্যান্ড এমপ্রেস বোরো অড্রে হল একটা ঝুলন্ত চেয়ারে বসেছিল। কর্নারটায় বেশ বাতাস বইছিল। রোদের আলোয় ফুটে থাকা সুন্দর ফুলগুলোর দিকে তাকিয়ে সে ফোর্সওয়ালের অনুরোধটার কথা ভাবল। ভিসকাউন্ট গ্ল্যান্টের কথা অনুযায়ী ব্যাকল্যান্ডের নর্থ বোরোর একটা অস্থায়ী কারাগারে সত্যি সত্যি শিও দেরেচা নামের একটা অল্পবয়সী মেয়েকে আটকে রাখা হয়েছে। মেয়েটার বিরুদ্ধে অভিযোগ হল আর্থিক একটা ঝামেলার কারণে সে নাকি একজন ভদ্রলোকের ওপর মারাত্মক হামলা চালিয়েছে। তার মারধরের চোটে লোকটা এখন বিছানায় পড়ে আছে, হয়তো জীবনে আর কখনোই নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। এই ব্যাপারে ফোর্সের ব্যাখ্যাটা অবশ্য অন্যরকম। তার মতে ওই লোকটা মোটেও কোনো ভালো মানুষ নয়। সে আসলে ব্যাকল্যান্ডের ইস্ট বোরো গ্যাং হেড। চড়া সুদে টাকা ধার দেওয়াই তার পেশা। ঘটনার সূত্রপাত হয়েছিল তখন যখন একজন ঋণগ্রহীতা বুঝতে পারল যে সুদের হার তার ধারণার চেয়েও বহুগুণ বেশি, এতই বেশি যে নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরও সেই টাকা শোধ করা তার পক্ষে সম্ভব ছিল না। লোকটার সাথে যখন তার আলোচনায় কোনো ফল আসল না, তখন সে বাধ্য হয়ে বিখ্যাত মধ্যস্থতাকারী শিও দেরেচার কাছে গেল। তার আশা ছিল শিও হয়তো ওই গ্যাংস্টারকে বুঝিয়ে ঋণের এই অযৌক্তিক অংশটা মওকুফ করাতে পারবে। কিন্তু ওই লোকটা শিও দেরেচার আপসের চেষ্টায় কোনো পাত্তা তো দিলই না, উল্টো হুমকি দিয়ে বসল যে আজ রাতেই সে ওই ঋণগ্রহীতার বউ বাচ্চাকে তুলে নিয়ে আসবে। এই কথা শুনে শিও দেরেচা তার কৌশল বদলে ফেলল। ঠিক করল এবার গায়ের জোর খাটাতে হবে। আর দুর্ঘটনাবশত সে লোকটাকে একটু বেশি মারাত্মকভাবে আহত করে ফেলল। ভিসকাউন্ট গ্ল্যান্ট ব্যাপারটা নিয়ে খোঁজখবর করেছিলেন এবং নিশ্চিত করেছেন যে ফোর্স ওয়াল একদম সত্যি কথাই বলছিল। তিনি এটাও নিশ্চিত করেছেন যে ওই গ্যাংস্টার তার দলের লোকজনদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাছাড়া মাঝরাতে কেউ একজন ওই গ্যাংস্টারের সাথে দেখা করার পর ঋণগ্রহীতার সব ধার মওকুফ করে দেওয়া হয়েছে। এমনকি প্রসিকিউটরের কাছে একটা বিবৃতিও পাঠানো হয়েছে যেন শিও দেরেচাকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু এত গুরুতর একটা হামলার মামলা চাইলেই তো আর বাতিল করা যায় না, এমনকি ভুক্তভোগী যদি বিচার না ও চায় তবুও। অড্রে নিজের মনেই বিড়বিড় করে বলল, গ্ল্যান্ট চেয়েছিল সাধারণ আইনি পথেই সমস্যাটা সমাধান করতে। সে তার পরিচিত আইনজীবীদের সাথে কথা বলার জন্য লোকও পাঠিয়েছিল। কিন্তু আইনজীবীরা শুধু সাজা কমানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। শিওকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করা তাদের পক্ষে খুব কঠিন হবে, যদি না সে এমন কোনো মেডিকেল সার্টিফিকেট জোগাড় করতে পারে যেখানে বলা থাকবে যে সে মানসিকভাবে অসুস্থ বা তার মানসিক বিকাশ ঠিকমতো হয়নি। অড্রে মনে মনে তার বন্ধুর মতামতের দিকেই সায় দিল। তার কাছে মনে হল ফোর্স ওয়াল এবং শিও দেরেচার সাথে কোনোরকম সম্পর্ক না রাখাই সবচেয়ে ভালো। ট্যাড ক্লাবে যোগ দেওয়ার পর থেকে অড্রের মনে হতে শুরু করেছে যে সে আর আগের মতো সেই সরল আর বোকা মেয়েটি নেই। আগামীকাল রাতে আর্ল উলফের বাড়িতে একটা নাচের আসর বসবে। গ্ল্যান্টকে তখন আমার বলে দেওয়া উচিত যেন সে আইনজীবীর পরামর্শ মতোই কাজ করে। অড্রে একটা সিদ্ধান্ত নিয়ে মাথা নাড়ল। লোয়েন কিংডমে আইনজীবীরা সাধারণত দু ধরনের হয়ে থাকে, ব্যারিস্টার অথবা সলিসিটার। সলিসিটরদের আদালতের ঝুটঝামেলায় জড়াতে হয় না। তারা মূলত প্রমাণ জোগাড় করা, দুই পক্ষের সাথে কথা বলা, ক্লায়েন্টদের হয়ে উইল তৈরি করা, সম্পত্তি ভাগাভাগি তদারকি করা এবং আইনি পরামর্শ দেওয়ার কাজগুলো করে থাকে। অবশ্য তারা চাইলে খুব সাধারণ ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের ক্লায়েন্টদের হয়ে দাঁড়াতে পারে এবং ছোটখাটো মামলার আসামিপক্ষ সমর্থন করতে পারে। অন্যদিকে ব্যারিস্টারদের দায়িত্ব হল প্রমাণগুলো নিয়ে গবেষণা করা এবং আদালতে তাদের ক্লায়েন্টদের হয়ে আইনি লড়াই করা। লোয়েন কিংডমের আইন অনুযায়ী তাদের সবসময় একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হয়, তাই তারা সরাসরি মক্কেলের সাথে যোগাযোগ করতে পারে না। তারা শুধু তাদের সহকারীদের মাধ্যমে মক্কেলের সাথে যোগাযোগ করতে পারে, যারা মূলত সলিসিটর, যাতে তারা পুরো পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারে। এই ব্যারিস্টাররা সবাই ছিলেন সত্যিকারের আইন বিশেষজ্ঞ, যাদের যোগাযোগের ক্ষমতা ছিল অসাধারণ এবং তারা তর্কবিতর্কে ছিলেন দারুণ দক্ষ। অড্রে বেশ রিল্যাক্সড ভঙ্গিতে অন্ধকারের আড়ালে লুকিয়ে বাইরের রঙিন ফুলগুলো দেখছিল। ঠিক তখনই তার একটা কথা মনে পড়ে গেল, মেডিকেল সার্টিফিকেট যেখানে বলা থাকবে সে মানসিকভাবে অসুস্থ। সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি অ্যালকেমিস্টরা যদি অ্যাক্টিং ব্যাপারটা আয়ত্ত করেই থাকে, তাহলে তার মানে কি এই যে সাইকিয়াট্রিস্টদের মাঝেই তাদের খুঁজে পাওয়া যাবে? অড্রের মনে হল তার চিন্তাভাবনা একেবারে সঠিক পথেই এগোচ্ছে। উত্তেজনায় তার চোখ দুটো দামি রত্নের মতো চকচক করে উঠল। ঠিক তখনই সে দেখতে পেল তার গোল্ডেন রিট্রিভার সুসি চুপি চুপি ফুলের ঝোপের পেছনে এমন একটা জায়গায় লুকিয়ে পড়ছে যেখানে সাধারণত শুধু মালিরাই যেতে পারে। সুসি ওখানে কি করছে? অড্রে ছায়ার আড়ালে লুকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। চারপাশের এত এত ফুলের গন্ধে গোল্ডেন রিট্রিভারের ঘ্রাণশক্তি মনে হয় একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তাই সে টেরই পেল না যে তার মালিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। কুকুরটা মুখ খুলল এবং এমন কিছু শব্দ তৈরি করল যা শুনতে মনে হচ্ছিল কেউ যেন তার গলার স্বর সাধছে। তারপর সেই শব্দগুলো চারপাশের বাতাসকে কাঁপিয়ে কিছু অদ্ভুত আর খসখসে উচ্চারণের শব্দে পরিণত হল। হ্যালো, কেমন আছো তুমি? বিস্ময়ে অড্রের মুখটা হাঁ হয়ে গেল।
একজন মার্জিত ভদ্রমহিলার যে কিছু শিষ্টাচার মেনে চলা উচিত সে কথা সে পুরোপুরি ভুলেই গেল। চোখের সামনের এই দৃশ্য আর এইমাত্র শোনা ওই শক্ত খসখসে গলাটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে হঠাৎ করে উঠে দাঁড়াল এবং জিজ্ঞেস করল, সুসি, তুমি কথা বলতে পারো? তুমি কবে কথা বলা শিখলে? ভয়ে গোল্ডেন রিট্রিভারটা লাফিয়ে উঠল এবং ঘুরে তার মালিকের দিকে তাকাল। নার্ভাস ভঙ্গিতে সে খুব দ্রুত তার লেজ নাড়তে লাগল। কয়েকবার মুখটা খুলল আর বন্ধ করল, ফলে চারপাশের বাতাস আবার কেঁপে উঠল। আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে ব্যাখ্যা করব। আমি তো আসলে একটা কুকুর, তাই না? এই কথা শোনার পর অড্রে হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হল না। সোমবার সকালে ক্লাইন তার পরিকল্পনা অনুযায়ী নিজের মিস্টিসিজম বিষয়ক জ্ঞানগুলো আবার ঝালিয়ে নিল এবং গুছিয়ে নিল। এরপর সে একটা পাবলিক ক্যারেজে চড়ে ক্ষয় ইউনিভার্সিটির দিকে রওনা হল। সে চাইছিল মিস্টার আজিকের সাথে তার মেলামেশা বাড়াতে এবং লোকটা আসলে ঠিক কি জানে সেটা বের করতে। ইতিহাস বিভাগের 3 তলা ধূসর বিল্ডিংয়ে বসে ক্লাইন আর তার শিক্ষক কোহেন কুয়েন্টিন কিছুক্ষণ গল্প করল। হর্নাসিস পর্বতমালায় অবস্থিত প্রধান চূড়ার ঐতিহাসিক ধ্বংসাবশেষ সম্পর্কে নিজেদের তথ্যগুলো তারা একে অপরের সাথে শেয়ার করল। নতুন কিছু জানতে না পেরে ক্লাইন একটা সুযোগের অপেক্ষায় রইল। তার মেন্টর যখন কিছু কাজ সামলানোর জন্য বেরিয়ে গেল তখন সে সুযোগ বুঝে ঠিক কোনাকুনি উল্টো দিকের অফিসটাতে ঢুকে পড়ল। সে সোজা আজিকের ডেস্কের দিকে এগিয়ে গেল। লেকচারার মিস্টার আজিক কিছু কাজ গোছানোর জন্য ঘরেই থেকে গিয়েছিলেন। মিস্টার আজিক, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ক্লাইন সেই মানুষটিকে জিজ্ঞেস করল, যার গায়ের রং তামাটে, মুখের গড়ন বেশ শান্ত আর ডান কানের নিচে ছোট্ট একটা তিল আছে। ক্লাইন নিজের হ্যাট খুলে একটু মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল। মিস্টার আজিকের চোখ দুটো দেখে মনে হয় যেন জীবনের বহু চড়াই উতরাই তিনি পার হয়ে এসেছেন। নিজের বইপত্রগুলো গুছিয়ে নিয়ে তিনি উত্তর দিলেন, নিশ্চয়ই, চলো ক্ষয় নদীর তীর ধরে একটু হেঁটে আসি। ঠিক আছে। ক্লাইন তার হাতের ছড়িটা ধরল এবং তাকে অনুসরণ করে 3 তলা ধূসর বিল্ডিং থেকে বেরিয়ে আসল। যাবার পথে তারা দুজনেই একদম চুপচাপ রইল। কেউই কোনো কথা বলল না। যখন নদীর বয়ে চলা পানি তাদের চোখের সামনে ভেসে উঠল এবং আশেপাশে কোনো শিক্ষক বা ছাত্রছাত্রী চোখে পড়ল না, তখন আজিক হঠাৎ করেই থমকে দাঁড়ালেন। তিনি অর্ধেকটা ঘুরে ক্লাইনের দিকে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? ক্লাইন বেশ কিছুক্ষণ চুপ করে রইল। সে ভাবছিল প্রশ্নগুলো কতটা ঘুরিয়ে পেঁচিয়ে কৌশলে করা যায়, কিন্তু শেষ পর্যন্ত সে সব চিন্তা বাদ দিল। তাই সে কোনো ভনিতা না করে একদম সরাসরি জিজ্ঞেস করল, মিস্টার আজিক, আপনি একজন বিশ্বাসযোগ্য মানুষ, একজন সম্মানিত ভদ্রলোক। আমি জানতে চাই আপনি আমার মধ্যে কি দেখতে পান, বা অন্যভাবে বললে আপনি আসলে কি জানেন। আমি ওই আগের ঘটনাটার কথা বলছি, যখন আপনি বলেছিলেন যে আমার ভাগ্যে নাকি একটা অসামঞ্জস্যতা আছে। আজিক তার ছড়িটা নিচে নামিয়ে রাখলেন আর একটু হাসার মতো করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি ঘুণাক্ষরেও ভাবিনি যে তুমি এতটা সোজাসাপটা প্রশ্ন করে বসবে। আমি আসলে ঠিক বুঝতে পারছি না তোমাকে কি উত্তর দেব। সত্যি কথা বলতে কি, তোমার ভাগ্যের ওই অসামঞ্জস্যতাটাই একমাত্র জিনিস যেটা আমি দেখতে পেয়েছিলাম। ওটা ছাড়া আমি আর কিছুই জানি না, তোমার চেয়ে বেশি তো নয়। ক্লাইন একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, কিন্তু আপনি এটা কিভাবে বুঝতে পারলেন? আমার মোটেও বিশ্বাস হয় না যে আপনি এটা ডিফিনেশন থেকে জানতে পেরেছেন। আজিক পাশ ফিরে ক্ষয় নদীর দিকে তাকালেন। তার গলার স্বরে কেমন যেন একটা শূন্যতার বিষণ্ণতা মিশেছিল। না, ক্লাইন, তুমি বুঝতে পারছ না। ডিভিনেশন এমন পর্যায়ে পৌঁছাতে পারে। এটা পুরোপুরি নির্ভর করে যে মানুষটা ডিভিনেশন করছে তার ওপর। তবে হ্যাঁ, আমার ডিভিনেশনের ব্যাপারটা পুরোটাই একটা অজুহাত ছিল। কিছু মানুষ থাকে যারা একটু বিশেষ ধরনের। তারা জন্মগতভাবেই কিছু অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায়। আমার মনে হয় আমিও তেমন একজন মানুষ। আপনার মনে হয়? ক্লাইন খুব তীক্ষ্ণভাবে লোকটার ব্যবহার করা ওই শব্দটা ধরে ফেলল। হ্যাঁ, আমি নিশ্চিত নই যে আমি এটা নিয়ে জন্মেছি কিনা। হয়তো এই ক্ষমতার চরম মূল্য হিসেবে আমাকে নিজেকে ভুলে যেতে হয়েছে, আমার অতীতকে ভুলে যেতে হয়েছে, আমার বাবা মাকে ভুলে যেতে হয়েছে। নদীর দিকে তাকিয়ে থাকা আজিকের চোখ দুটো গভীর এক বিষাদে মেঘাচ্ছন্ন হয়ে গেল। ক্লাইন ক্রমশ আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ল। অতীত ভুলে যাওয়া। আজিক হাসলেন, কিন্তু সেই হাসিতে বিন্দুমাত্র আনন্দ ছিল না। ব্যাকল্যান্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে যোগ দেওয়ার আগে আমি আমার বেশিরভাগ স্মৃতিই হারিয়ে ফেলেছিলাম। আমার শুধু নিজের নাম আর কিছু খুব সাধারণ জ্ঞানের কথা মনে ছিল। ভাগ্য ভালো যে আমার কাছে আমার আইডেন্টিফিকেশন ডকুমেন্টসগুলো ছিল। তা না হলে হয়তো আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। এতগুলো বছর ধরে আমি এই পরিচয়পত্রের কাগজগুলো ব্যবহার করে আমার বাবা মাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কখনো কোনো কিছুই খুঁজে পাইনি, যদিও আমি ভাগ্যের একটা অংশ দেখতে পারতাম। ইউনিভার্সিটিতে কয়েক বছর কাটানোর পর আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার মধ্যে কিছু অদ্ভুত আর ব্যতিক্রমী ক্ষমতা আছে, এমন কিছু ক্ষমতা যা সাধারণ মানুষের যুক্তির বাইরে। ক্লাইন খুব মনোযোগ দিয়ে তার কথা শুনল এবং জিজ্ঞেস করল, মিস্টার আজিক,
আপনি কেন আপনার স্মৃতি হারিয়েছিলেন? না, মানে আপনি কি কখনো জানতে পেরেছিলেন কেন আপনার স্মৃতি হারিয়ে গিয়েছিল? ক্লাইন মনে মনে সন্দেহ করল যে মিস্টার আজিক হয়তো লাইফ স্কুল অফ থটের এমন কোনো সদস্য যিনি তার স্মৃতি হারিয়েছেন। এমনকি তিনি এমন একজন মিড সিকোয়েন্স বিয়ন্ডারও হতে পারেন যার অবস্থান সাধারণের চেয়ে বেশ ওপরে। এটা এমন একটা গোপন সংগঠন যাদের কাছে মনস্টার এবং সুৎসায়ারের মতো পোষণ সিকোয়েন্স আছে। এই সংগঠনটা মূলত গুরু শিষ্যের সম্পর্কের মাধ্যমেই যুগের পর যুগ ধরে চলে আসছে। আজিক খুব জোরে জোরে মাথা নাড়লেন। না, আমার মনে হতো যেন আমি কেবল একটা ঘুম থেকে উঠেছি আর অতীতে যা যা ঘটেছিল তার সব কিছু ভুলে গেছি। হাতে ছড়িটা নিয়ে তিনি কয়েক কদম সামনের দিকে হেঁটে গেলেন। তিনি হাঁটতে হাঁটতেই কথা বলছিলেন। ব্যাকল্যান্ড ছাড়ার পর থেকে আমি নানা রকম স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে স্বপ্ন দেখতাম। স্বপ্ন? আমি তো স্বপ্নের ব্যাখ্যা করতে খুব ভালো পারি। আলোচনাটা ধীরে ধীরে ক্লাইনের পারদর্শিতার জায়গাতেই প্রবেশ করছিল। সে সাথে সাথেই জিজ্ঞেস করল, কি ধরনের স্বপ্ন? আজিক একটু চাপা গলায় হাসলেন আর বললেন, অনেক ধরনের স্বপ্ন। মাঝে মাঝে আমি কোনো এক অন্ধকার সমাধিসৌধের ভেতরের স্বপ্ন দেখতাম। আমি স্বপ্ন দেখতাম অনেক প্রাচীন কফিন আর তার ভেতর শুয়ে থাকা মৃতদেহদের। সেই মৃতদেহগুলোর পিঠ থেকে সাদা পালক গজিয়ে উঠত। কখনো কখনো আমি স্বপ্নে দেখতাম যে আমি নিজে একজন নাইট। আমার পুরো শরীর বর্ম দিয়ে ঢাকা, হাতে একটা ৩ মিটার লম্বা বর্শা নিয়ে আমি শত্রুদের দিকে তেড়ে যাচ্ছি। কখনো কখনো স্বপ্নে আমি নিজেকে একজন সামন্ত প্রভু হিসেবে দেখতাম, যার বিশাল আর উর্বর এক জমিদারি আছে, সাথে একজন সুন্দরী স্ত্রী আর ৩টে ছেলে মেয়ে আছে। আবার কখনো স্বপ্নে দেখতাম আমি একজন ভবঘুরে, যে শীতে আর খিদের জ্বালায় কাঁপতে কাঁপতে বৃষ্টির মধ্যে একটা কাদামাখা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে আমি স্বপ্নে দেখতাম যে আমার একটা মেয়ে আছে। এই মেয়েটা আমার আগের ছেলেমেয়েগুলোর চেয়ে একেবারেই আলাদা। তার চুলগুলো ছিল লম্বা, মসৃণ আর কুচকুচে কালো, আর আমার নিজের হাতে বানানো দোলনায় বসে দোল খেতে সে খুব ভালোবাসত। সে সবসময় আমার কাছে মিষ্টি খেতে চাইত। আবার কখনো কখনো আমি স্বপ্নে দেখতাম যে আমি কোনো ফাঁসির মঞ্চের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি আর খুব শীতল দৃষ্টিতে ওপরে ঝুলে থাকা একটা মৃতদেহের দিকে তাকিয়ে আছি। আজিককে একজন পাগলের মতো প্রলাপ বকতে শুনে ক্লাইন হঠাৎ করেই বুঝতে পারল যে সে আসলে এই স্বপ্নগুলোর কোনো ব্যাখ্যাই দাঁড় করাতে পারছে না, কারণ তার এই নানা রকম স্বপ্নগুলো সম্পূর্ণ বিপরীত আর সাংঘর্ষিক জিনিসগুলোরই প্রতীক। আজিক তার দৃষ্টি ফিরিয়ে নিলেন। তার গলার স্বরটাও আর আগের মতো অতীন্দ্রিয় বা রহস্যময় শোনাচ্ছিল না। দক্ষিণের ফেইমপটার কিংডম আর্থ মাদারে বিশ্বাস করে, আর চার্চ অফ আর্থ মাদার একটা বিশ্বাস প্রচার করে। তাদের বিশ্বাস হল প্রতিটি জীবনই আসলে একটা গাছের মতো, যা পৃথিবী থেকে পুষ্টি শুষে নেয়, তারপর ধীরে ধীরে বড় হয়, উন্নতি করে এবং এক সময় শুকিয়ে যায়। যখন তারা শুকিয়ে যায় তখন এই জীবনগুলো পৃথিবীতে ঝরে পড়ে এবং আবার মায়ের কোলেই ফিরে যায়। এর পরের বছর তারা আবার নতুন করে বেড়ে ওঠে। তারা বিকশিত হয়, তারপর আবার শুকিয়ে যায়। এভাবেই বছরের পর বছর চলতে থাকে। জীবন ঠিক এমনই, এক জীবনের পর আরও এক জীবন। মাঝে মাঝে আমার এই ধারণাটাকে খুব সত্যি বলে মেনে নিতে ইচ্ছে করে। আমার বিশ্বাস হয় যে আমার এই বিশেষত্বের কারণেই আমি আমার আগের জীবনগুলোর স্বপ্ন দেখতে পারি, আর তার আগের জীবনের স্বপ্নগুলোও দেখতে পারি। এই পর্যায়ে এসে তিনি ক্লাইনের দিকে তাকালেন আর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এর আগে কোহেনের কাছে এসব নিয়ে কখনোই কোনো কথা বলিনি। আমি যে কারণে তোমাকে এসব বলছি তার কারণ হল আমি। আজিক একটু থামলেন এবং হাসলেন। আমি ক্ষমা চাইছি। আমার আগের বর্ণনাটা খুব একটা নিখুঁত ছিল না। তোমার ভাগ্যের ওই অসামঞ্জস্যতাটাই একমাত্র জিনিস নয় যেটা আমি দেখতে পেয়েছিলাম। আমি অন্য একটা জিনিসও দেখতে পাই। ক্লাইন, তুমি এখন আর কোনো সাধারণ মানুষ নও। তোমার ভেতরে অসাধারণ, অদ্ভুত এক ক্ষমতা আছে, যে ক্ষমতাটা একেবারেই আমার ক্ষমতার মতো।